ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইফ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের পেজ নাম্বার 336-এ 2 মার্কসের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো সলভ করব। এভাবেই অন্যান্য পেজ নাম্বারের 1 মার্ক এবং 2 মার্কসের সমস্ত ভিডিওগুলো দেখতে হলে আমাদের চ্যানেলে মাধ্যমিক টেস্ট পেপার সলভিং 2024-এর একটা প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে তোমরা সব ভিডিওগুলো দেখে নিতে পারো। ওকে, আর অবশ্যই ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, এবং কোনো রকম ডাউট থাকলে বা ভিডিও কেমন লাগছে সেটা জানাবার জন্য কমেন্ট করতে ভুলো না, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা এরকম ভিডিও আরো দেখতে পাও এবং যখনই আমি ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে পেতে পারো। ওকে, তাহলে চলো ফার্স্ট কোয়েশ্চেন স্টার্ট করা যাক। বলছে হরমোন এবং স্নায়ুতন্ত্রের মধ্যে একটি সাদৃশ্য এবং একটি বৈসাদৃশ্য লেখো। সাদৃশ্য কি? যে হরমোন এবং স্নায়ুতন্ত্র দুটোই আমাদের দেহে, প্রাণী দেহে সমন্বয় সাধক হিসেবে কাজ করে। ঠিক আছে, হরমোন হচ্ছে আমাদের রাসায়নিক সমন্বয় সাধক, whereas স্নায়ুতন্ত্র হচ্ছে আমাদের ভৌত সমন্বয় সাধক। বৈসাদৃশ্য কি? বৈসাদৃশ্য হচ্ছে হরমোন অত্যন্ত মন্থর গতিতে কাজ করে, ঠিক আছে, বাট আমাদের যে ভৌত সমন্বয় সাধক অর্থাৎ স্নায়ুতন্ত্র সেটি অত্যন্ত দ্রুত গতিতে কাজ করে থাকে। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন। আচ্ছা, এটার জন্য তোমরা সাঁতরার যে বই রয়েছে জীবন বিজ্ঞান এবং পরিবেশ পরিচয়, তার পেজ নাম্বার 21-কে রেফার করতে পারো। নেক্সট বলছে ডিএনএ এবং আরএনএ এর গঠনগত এবং কার্যগতভাবে পৃথক যে দুটি, সেটি যুক্তি দিয়ে বোঝাও। গঠনগতভাবে পৃথক কেন? কারণ দেখো, ডিএনএ জেনারেলি হয় হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড এবং ডিএনএ দ্বিতন্ত্রী হয় এবং এতে ডিঅক্সিরাইবোজ সুগার দেখা যায়, যার যে ডিঅক্সিরাইবোজ সুগারের যেটা 2 নাম্বার কার্বন থাকে, ঠিক আছে, 2 নাম্বার কার্বন মানে কোন পজিশন? এই পজিশনটা, এই কার্বনে শুধুমাত্র হাইড্রোজেন গ্রুপ থাকে। ঠিক আছে, whereas আরএনএ এর ক্ষেত্রে আমরা দেখতে পাই আরএনএ হচ্ছে একতন্ত্রী সাধারণত এবং এর রাইবোজ সুগার দেখা যায়, ডিঅক্সিরাইবোজ সুগার নয়, রাইবোজ সুগার দেখা যায় এবং 2 নাম্বার কার্বনে OH গ্রুপ থাকে। ঠিক আছে, ডিএনএ তে গঠনগতভাবে আমরা নাইট্রোজেন বেসের মধ্যে পাই হচ্ছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন, বাট আরএনএ তে থায়ামিনের জায়গায় থাকে হচ্ছে ইউরাসিল। তো গঠনগতভাবে এই পার্থক্যগুলো তোমরা লিখতে পারো। আর কার্যগত পার্থক্য হচ্ছে ডিএনএ জেনারেলি বংশগত বৈশিষ্ট্যর বহনকারী বলা যায়, whereas আরএনএ হচ্ছে প্রোটিন সিনথেসিসে বা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। তো এটার ডিফারেন্স তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 48-এ। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, বলছে প্রোফেজ এবং টেলোফেজ পরস্পর বিপরীতধর্মী, দুটি কারণ দেখাও। এই ধরনের কোয়েশ্চেনও তোমরা আগে পেয়েছো। দেখো, প্রোফেজে কি হয়? প্রোফেজে জেনারেলি যে ক্রোম্যাটিন তন্তু থাকে তারা জল বিয়োজন করে আরো ঘন হতে থাকে এবং ধীরে ধীরে ক্রোমোজোমের আকার পেতে থাকে। বাট টেলোফেজে ঠিক এর উল্টো ঘটনাটা ঘটে। টেলোফেজে যে ক্রোমোজোম ছিল তারা জল শোষণ করে ধীরে ধীরে আরো কি হয়, আরো থ্রেড লাইক স্ট্রাকচার তৈরি করে এবং তারা ধীরে ধীরে ক্রোম্যাটিনের আকার পেতে শুরু করে। whereas আর একটা বিপরীতধর্মী বৈশিষ্ট্য হচ্ছে প্রোফেজে আমরা দেখতে পাই প্রোফেজের শেষের দিকে নিউক্লিওলাস এটা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় এবং নিউক্লিয় পর্দাও কিন্তু বিলুপ্ত হয়। whereas টেলোফেজের ক্ষেত্রে দুটি অপত্য নিউক্লিওলাস তৈরি হয় এবং দুটি অপত্য নিউক্লিয়াসের মধ্যে দুটি অপত্য নিউক্লিওলাস এবং দুটি যে অপত্য নতুন করে নিউক্লিয় পর্দাও কিন্তু গঠিত হয়। তো এই দুটি দিয়ে তোমরা বলতে পারো যে এই দুটি হচ্ছে বিপরীতধর্মী ঘটনা। ওকে, নেক্সট বলছে, এবং এটা তোমরা কোথায় পাবে? এটা তোমরা পেয়ে যাবে হচ্ছে পেজ নাম্বার 53-54-এ পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন বলছে মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে, এরকম দুটি ঘটনা উল্লেখ করো। ঠিক আছে, তো এর অ্যান্সার তোমরা পেতে পারো পেজ নাম্বার 116-তে। দেখো, নাইট্রোজেন যুক্ত সার বেশি পরিমাণে জমিতে ইউজ করার ফলে কি হচ্ছে, নাইট্রোজেন প্রচুর পরিমাণে আমাদের পরিবেশে ছড়িয়ে পড়ছে, যার ফলে তার থেকে বিভিন্ন ধরনের অক্সাইড তৈরি হচ্ছে, যার মধ্যে একটা খুবই ক্ষতিকারক অক্সাইড হচ্ছে নাইট্রাস অক্সাইড বা N2O, যেটা একটা গ্রিন হাউস গ্যাস, যেটা আমাদের বিশ্ব উষ্ণায়ন ঘটাতে সাহায্য করছে। এটা একটা। এবং সেকেন্ড হচ্ছে নাইট্রোজেনের বিভিন্ন ধরনের অক্সাইড, সেটা নাইট্রোজেন ডাইঅক্সাইড হতে পারে বা NO হতে পারে। ঠিক আছে, এগুলো আমাদের বায়ু দূষণ তো ঘটাচ্ছে, প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড জলীয় বাষ্পের সাথে রিয়াকশন করে HNO3 তৈরি করছে, নাইট্রিক অ্যাসিড, যেটি অ্যাসিড বৃষ্টির মাধ্যমে আমাদের মাটিতে বা জলে এসে মিশছে এবং মাটি এবং জলের যে অ্যাসিডিটি পিএইচ, সেই লেভেলটাকে, অ্যাসিডিটি লেভেলকে বাড়াচ্ছে, অর্থাৎ পিএইচ লেভেলকে কমাচ্ছে এবং মাটির এবং জলে থাকা জীবজ প্রাণীদের কিন্তু ক্ষতি করছে। ওকে,
নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, দেখো জলজ অভিযোজনে রুই মাছের পটকার ভূমিকা লেখো। এটার অ্যান্সার তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 107-এ। পটকা কি করে, পটকার মধ্যে পটকা দুটো ভাগে বিভক্ত। এর যে সামনের গ্রন্থিটা, সামনের পার্টটা রয়েছে, সেই পার্টে থাকে হচ্ছে একটা রেড গ্ল্যান্ড নামক গ্রন্থি থাকে। সেই রেড গ্ল্যান্ড গ্যাস ত্যাগ করে, ঠিক আছে। এই গ্যাস যখন ত্যাগ করে তখন এই সামনের প্রকোষ্ঠ এবং পশ্চাৎ প্রকোষ্ঠের মধ্যে যে ভালভ সেটা বন্ধ থাকে এবং এই গ্যাসের জন্য পটকাটা ফুলে ওঠে এবং পটকা ফুলে উঠলে আমাদের মাছের যে আপেক্ষিক গুরুত্ব সেটা কমে যায়, কমে গেলে সেটা জলের উপরের দিকে ভেসে ওঠে। আবার এই রেড গ্ল্যান্ড থেকে নিঃসৃত গ্যাস যখন এই ভালভ ক্রস করে পশ্চাৎ প্রকোষ্ঠে পৌঁছায় তখন পশ্চাৎ প্রকোষ্ঠে এক ধরনের মডিফাইড রক্তবাহ থাকে বা রক্তের জালক থাকে বলা যায়, যাকে আমরা রেটিয়া মিরাবিলিয়া বলি। সেই রেটিয়া মিরাবিলিয়া যখন এই গ্যাসকে শোষণ করে নেয় তখন মাছের আপেক্ষিক গুরুত্ব বেড়ে যায় এবং মাছ আবার জলের মধ্যে ডুবে যায়, ঠিক আছে। তো এইভাবে পটকা কি করে, গ্যাস তৈরি করা এবং গ্যাস শোষণের মাধ্যমে আপেক্ষিক গুরুত্ব কমিয়ে এবং বাড়িয়ে মাছকে ভাসতে এবং ডুবতে সাহায্য করে জলের মধ্যে, ঠিক আছে। তো এটার অ্যান্সার আমি বললাম পেজ নাম্বার 107-এ পাবে। নেক্সট বলছে, দেখো জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ কেন বলা হয়। তো এটার অ্যান্সার তোমাদের বইতে নেই, জাস্ট মেনশন করা আছে যে জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়, এই কথাটুকু পেজ নাম্বার 124-এ মেনশন করা রয়েছে। কিন্তু কেন বলা হয়, কারণ দেখো আমাদের বৃক্ক যেমন আমাদের রক্তকে ফিল্টার করে তার থেকে প্রয়োজনীয় পদার্থকে রক্তবাহর মধ্যে পাঠিয়ে দেয় এবং অপ্রয়োজনীয় পদার্থকে নেফ্রনের মাধ্যমে মূত্র আকারে আমাদের শরীর থেকে বাইরে বার করে দেয়, সেভাবেই জলাভূমি যে দূষিত জল রয়েছে তার থেকে যে খারাপ অংশগুলো এবং যেটা ভালো জল সেটাকে আলাদা করার ক্ষমতা রাখে ফিল্টার পদ্ধতির মাধ্যমে, যে জন্যই জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। এবং জলাভূমি কিন্তু প্রকৃতিতে ভালো জল অর্থাৎ দূষিত নয় বিশুদ্ধ জলের ফ্লোকে বজায় রাখতে হেল্প করে। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে, দেখো থ্যালাসেমিয়া রোগের উপসর্গগুলি লেখো। এটার অ্যান্সার তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 88-এ। থ্যালাসেমিয়া রোগের উপসর্গ কি, থ্যালাসেমিয়া রোগে অ্যাকচুয়ালি আমাদের যে হিমোগ্লোবিন রয়েছে সেটা সঠিকভাবে তৈরি হয় না, ঠিক আছে, যার ফলে আমাদের হিমোগ্লোবিনের উৎপাদনের ত্রুটির জন্য হিমোলাইটিক অ্যানিমিয়া দেখা যায়। আমাদের যে লোহিত রক্তকণিকা বা আরবিসি তার সাইজ ছোট হয়ে যায়। এছাড়া আমাদের যে অস্থি রয়েছে সেটি দুর্বল বিকৃত হয়ে যেতে পারে। আমাদের লিভার এবং স্প্লিনের বৃদ্ধি ঘটে, ঠিক আছে। এছাড়া কালচে মূত্র উৎপাদন হয়। এগুলি হচ্ছে বিভিন্ন উপসর্গ। নেক্সট বলছে, দেখো ফটোট্রপিক চলন কিভাবে অক্সিন হরমোন দ্বারা প্রভাবিত হয় তা লেখো। দেখো আমরা জানি আমাদের অক্সিন হরমোন ট্রপিক চলনে সাহায্য করে, ফটোট্রপিক এবং জিওট্রপিক। তার মধ্যে ফটোট্রপিকটা তোমায় জানতে চেয়েছে। ফটোট্রপিক চলনে কি হয়, ফটোট্রপিক চলনের ক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের উদ্ভিদের যে বিটপ, ঠিক আছে, তার ক্ষেত্রে বিটপের যেদিকে আলোর উৎস, ঠিক আছে, আলোর উৎস ধরো এদিকে, আলোর উৎসের বিপরীত দিকে অক্সিন কিন্তু বেশি পরিমাণে সঞ্চিত হয় এবং এখানে দ্রুত কোষ বিভাজন ঘটায়। তো এই জায়গায় যদি দ্রুত কোষ বিভাজন হয় তাহলে কি হবে, এই যে উদ্ভিদের যে বিটপের সামনের দিকটা সেটা আলোর উৎসের দিকে ঝুঁকে যাবে। তো এই ধরনের চলনকে আমরা বলবো পজিটিভ ফটোট্রপিক চলন। এবং সবসময় মনে রাখবে বিটপ সবসময় বেশি ঘনত্বের অক্সিনে বেশি কি বলবো অনুভূতিশীল, ঠিক আছে। এবং এভাবে এটা কিন্তু আলোর উৎসের দিকে অগ্রস্থ প্রকটতা ঘটায় বা অগ্রস্থ চলন ঘটিয়ে থাকে, ঠিক আছে। তো একটা ছবি দিয়েও তোমরা কিন্তু ব্যাপারটাকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারো। এর অ্যান্সার তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 89-এ। নেক্সট বলছে সাইনোভিয়াল তরলের অবস্থান এবং কাজ লেখো। সাইনোভিয়াল তরল কোথায় দেখা যায়, সাইনোভিয়াল জয়েন্টে বা অস্থিসন্ধিতে আমরা দেখতে পাই। এটি সাইনোভিয়াল পর্দার থেকে খরিত হয়। এর কাজ কি, এর প্রথম কাজ হচ্ছে সাইনোভিয়াল জয়েন্টে যে দুটি অস্থি রয়েছে তাদের মধ্যে যাতে ঘর্ষণ না হয় সেটা দেখা এবং এছাড়াও আশেপাশে পুষ্টি সরবরাহ করা, এই দুটি হচ্ছে এর কার্য। এটারও অ্যান্সার তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 40-তে। নেক্সট বলছে মেন্ডেলের নির্বাচিত ফুলের দুজোড়া বৈশিষ্ট্য লেখো। দেখো এখানে পার্টিকুলারলি মেনশন করে দিয়েছে ফুলের দুজোড়া বৈশিষ্ট্য। ফুলের প্রথম জোড়া বৈশিষ্ট্য হচ্ছে ফুলের রং, যেটার প্রকট বৈশিষ্ট্য হচ্ছে বেগুনি এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে সাদা ফুল। আর আরেকটি হচ্ছে ফুলের অবস্থান, কাণ্ডে ফুলের অবস্থান। ফুলের অবস্থানের ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে কাক্ষিক অবস্থান এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হচ্ছে শীর্ষস্থ অবস্থান। এবং এটার অ্যান্সার তোমরা পেয়ে যাচ্ছ, এটার জন্য পেজ নাম্বার 78-কে রেফার করতে পারো। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, দেখো বলছে যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝো। যোগ্যতমের উদ্বর্তন প্রথমেই লিখবে
এটা বিজ্ঞানী ডারউইনের মতবাদ, ঠিক আছে, অভিযোজন এবং বিবর্তন সম্পর্কে বিজ্ঞানী ডারউইনের মতবাদ। তো তার মতে কি হয়, তার মতে তিনি বললেন যে যেই সমস্ত জীব আমাদের কি বলবো জীবন সংগ্রামে লিপ্ত, তাদের মধ্যে যাদের মধ্যে ছোট ছোট ও সহায়কমূলক অভিযোজনের সহায়ক এই ধরনের পরিবর্তন ঘটে, ঠিক আছে, সেই সমস্ত জীবেরা অন্য জীবেদের সাথে জীবন সংগ্রামের লড়াইয়ে জয়ী হয়, ঠিক আছে, এবং প্রকৃতি তাদেরকে যোগ্য বলে নির্বাচিত করে এবং তাদেরকে জীবন সংগ্রামে বেঁচে থাকার জন্য বা উত্তরণে সাহায্য করে। এই যে ঘটনা, একেই আমরা যোগ্যতমের উদ্বর্তন বলি, এবং ধীরে ধীরে যাদের মধ্যে সহায়কমূলক অভিযোজন দেখা দেয়নি সেই ধরনের প্রাণীরা এই জীবন সংগ্রামে হেরে যায় এবং পৃথিবী থেকে ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যায়, অর্থাৎ তারা যোগ্যতম নয়, ঠিক আছে। তো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট এটাকেই বলা হয়। এটার ভালোভাবে লেখাটা তোমরা পেয়ে যাবে হচ্ছে পেজ নাম্বার 100-এ। নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির দুটি প্রভাব লেখো। দেখো, জনসংখ্যার পরিমাণ অতিরিক্ত বৃদ্ধির ফলে কি হচ্ছে, বিভিন্ন ধরনের আমরা বেশি পরিমাণে কলকারখানা বানাচ্ছি, গাড়ি ঘোড়া ইউজ করছি, ফলে কি হচ্ছে, বিভিন্ন ধরনের দূষক পদার্থ পরিবেশে গিয়ে মিশছে এবং বায়ু দূষণ, জল দূষণ ইত্যাদি ঘটাচ্ছে, ঠিক আছে। এছাড়া এই দূষক পদার্থগুলির মধ্যে এমন কিছু গ্যাস রয়েছে যাদেরকে আমরা গ্রিন হাউস গ্যাস বলি, যারা বিশ্ব উষ্ণায়ন ঘটাচ্ছে এবং পৃথিবীর অ্যাভারেজ টেম্পারেচারকে বাড়িয়ে তুলছে। এছাড়া যত বেশি সংখ্যায় জনসংখ্যা বাড়ছে তত বেশি আমরা ওভার এক্সপ্লয়েট করছি, যতটুকু আমাদের দরকার তার বেশি আমরা প্রাকৃতিক সম্পদকে ইউজ করছি, ডিফরেস্টেশন ঘটাচ্ছি, ঠিক আছে। তো এইরকম চারটে আমি বললাম, তোমরা যে কোনো দুটো লিখতে পারো। এগুলোর অ্যান্সার তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 122-23। অনেকগুলো পয়েন্ট আছে, যে কোনো দুটো লিখলেই হবে। নেক্সট কোয়েশ্চেন বলছে, সুন্দরী গাছের লবণ সহনে কি কি অভিযোজন দেখা দিতে হয় বলো, ঠিক আছে। এটার অ্যান্সার তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 108-এ। সুন্দরী গাছ কি করে, তার মূলের সাহায্যে লবণযুক্ত জলকে ফিল্টার করে নেয়, এইভাবে সে লবণটাকে দেহের বাইরে বার করে দিতে পারে, ঠিক আছে, বা দেহের ভিতরে ঢোকায় না। সেকেন্ড হচ্ছে, এ অনেক সময় দেহের মধ্যে যে লবণ ঢুকে যায় সেটাকে তার পাতার যে লবণ গ্ল্যান্ড রয়েছে, গ্রন্থি রয়েছে, তার মধ্যে সঞ্চয় করে রাখে এবং গাছের বাকলে সঞ্চয় করে রাখে, এবং টাইম টু টাইম সেই বাকল বা পাতাকে গা থেকে ঝেড়ে ফেলে এবং এভাবে লবণ থেকে মুক্ত থাকে, ঠিক আছে। এটার অ্যান্সার তোমরা পেজ নাম্বার 108-এ পাবে বললাম। নেক্সট কোয়েশ্চেন বলছে, হরমোনকে দ্বৈত নিয়ন্ত্রক কেন বলা হয়? এটার অ্যান্সার তোমরা কোথাও পাবে না বইতে, তোমাদের সাঁতরার বইতে। আমি বলে দিচ্ছি এটার অ্যান্সার কি হবে। দ্বৈত মানে হচ্ছে দুই, ঠিক আছে। তো হরমোন কি করে, কোনো কোনো কাজকে দেখা যায় একটি হরমোন যেমন সেই কাজটাকে করতে সাহায্য করছে, আবার কোনো একটা অন্য হরমোন সেই কাজটাকে করতে বাধা দিচ্ছে। এটা হচ্ছে, ধরো এটি একটি কাজ, ঠিক আছে, পার্টিকুলার কাজ, এই দিকে যে হরমোনটি কাজ করছে সেই কাজটিকে হতে সাহায্য করছে, বাট এই দিকে যে হরমোনটি কাজ করছে সেটি সেই কাজটিকে বাধা দিচ্ছে। তো যেহেতু হরমোন যে কোনো কাজকে দুভাবেই নিয়ন্ত্রণ করতে পারে, পজিটিভলি এবং নেগেটিভলি, তাই হরমোনকে দ্বৈত নিয়ন্ত্রক বলা হয়। যেমন একটা এক্সাম্পল তোমাদের দিই, ইনসুলিন এবং গ্লুকাগন। ইনসুলিন কি করে, ইনসুলিন আমাদের রক্ত থেকে গ্লুকোজের পরিমাণকে কমাতে সাহায্য করে, অর্থাৎ রক্ত থেকে গ্লুকোজকে কোষের মধ্যে ঢুকিয়ে নিয়ে যায় এবং রক্তে গ্লুকোজের পরিমাণকে কমাতে সাহায্য করে। whereas গ্লুকাগন কি করে, গ্লুকাগন এই পদ্ধতিতে বাধা দেয় এবং এ কিন্তু রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণকে বাড়াতে সাহায্য করে, ঠিক আছে। তো এখানে দেখো দুটি হরমোন ঠিক অপোজিট দিকে কাজ করছে, বিপরীতধর্মী কাজ করছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন বলছে, সুন্দরবনে দুটি পরিবেশগত সমস্যা লেখো। সুন্দরবনের অনেকগুলি পরিবেশগত সমস্যা রয়েছে এবং সেগুলো উল্লেখ করা আছে পেজ নাম্বার 131, 132-তে। এর মধ্যে তোমরা লিখতে পারো যেগুলো, সেগুলো হচ্ছে যে সুন্দরবনে এখন বাসস্থান তৈরি করার জন্য বা নগরায়নের জন্য ম্যানগ্রোভ ধ্বংস করা হচ্ছে, যেটা কিন্তু আমাদের উপকূলের জন্য খুবই খারাপ, কারণ এই ম্যানগ্রোভই আমরা জানি সুনামির সময় উপকূলকে রক্ষা করেছিল, ঠিক আছে। এটা একটা। সেকেন্ড হচ্ছে, বিশ্ব উষ্ণায়নের ফলে এখন খুব বেশি পরিমাণে সাইক্লোন হয়, ঝড়ঝঞ্ঝা হয় সুন্দরবন অঞ্চলে, এবং সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি হয় এবং বিভিন্ন দ্বীপ নিমজ্জিত হয়ে যাচ্ছে। এগুলো তোমরা লিখতে পারো, ঠিক আছে। নেক্সট বলছি যাচ্ছি, দেখো উদ্ভিদ এবং প্রাণীর সাইটোকাইনেসিসের দুটি পার্থক্য লেখো। সাইটোকাইনেসিসের পার্থক্য কি দুটি? উদ্ভিদের ক্ষেত্রে সেল প্লেট বা কোষপাত গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস হয়, প্রাণীর ক্ষেত্রে ক্লিভেজ পদ্ধতিতে সাইটোকাইনেসিস হয়। সেকেন্ড পার্থক্য হচ্ছে, উদ্ভিদের ক্ষেত্রে সাইটোকাইনেসিসের সময় কোষপাত গঠনের আগে ফ্র্যাগমোপ্লাস্ট তৈরি হয় এবং তার থেকেই কোষপাত তৈরি হয় এবং এখানে কোনো
স্টেম বডি তৈরি হয় না। বাট প্রাণীর ক্ষেত্রে সাইটোকাইনেসিসের সময় যে দুটি নতুন অপত্য কোষ তৈরি হবে তাদের মাঝখানে স্টেম বডি গঠিত হয়, ঠিক আছে, মেটাফেজ প্লেটের কাছে, এবং সেই স্টেম বডি অনুযায়ী কিন্তু ক্লিভেজ হয় এবং সাইটোকাইনেসিস হয়ে থাকে। তো এই দুটি পার্থক্য তোমরা লিখতে পারো, পার্থক্যটা তোমরা পেজ নাম্বার 55-এ পেয়ে যাবে। ওখানে একটি পার্থক্যের আকারে দেওয়া আছে, ওটাকেই ভেঙে দুটি পার্থক্য হিসেবে লিখবে তোমরা। পারলে একটা ছবি দিয়ে দিলে আরো ভালো হয়, পুরো ফুল 2 মার্কস তোমরা পেয়ে যাবে। লাস্ট কোয়েশ্চেন বলছে হিমোফিলিয়া রোগের কারণ কি। প্রথমেই তোমরা লিখবে যে হিমোফিলিয়া হচ্ছে এক্স ক্রোমোজোম ঘটিত একটি প্রচ্ছন্ন রোগ, অর্থাৎ এক্স ক্রোমোজোমে থাকা জিনের মিউটেশনের ফলে এই রোগ হয়। হিমোফিলিয়া দুরকম হতে পারে, হিমোফিলিয়া এ এবং বি। হিমোফিলিয়া এ তে দেখা যায় রক্ত তঞ্চনে সাহায্যকারী ফ্যাক্টর 8 থাকে না, যার ফলে হিমোফিলিয়া এ রোগ হয়, যেটিকে আমরা রাজকীয় হিমোফিলিয়াও বলি। whereas হিমোফিলিয়া বি এর ক্ষেত্রে আমরা দেখতে পাই রক্ত তঞ্চনে সাহায্যকারী ফ্যাক্টর 9 না থাকার জন্য এই ধরনের হিমোফিলিয়া বি ডিজিজ বা ক্রিসমাস ডিজিজ হয়ে থাকে, এবং উভয় ক্ষেত্রেই কি হয়, রক্ত তঞ্চনে সমস্যা দেখা যায় এবং কোনো জায়গা কেটে গেলে রক্তক্ষরণ হতেই থাকে এবং এই রক্তক্ষরণ হয়ে মানুষ কিন্তু মারাও যেতে পারে, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু অ্যান্সার গুলো লিখবে। এটার অ্যান্সার তোমরা পেজ নাম্বার 89-এ মানে 89 রেফার করতে পারো এটার জন্য, ঠিক আছে, লাস্ট কোয়েশ্চেনটার জন্য। তো আশা করি সবকটা অ্যান্সার তোমাদের ক্লিয়ারলি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ ডেইলি নতুন নতুন ভিডিও দিচ্ছি যেগুলো তোমাদের খুব কাজে লাগবে। কারণ এই 2 মার্কসের কোয়েশ্চেন মধ্যে অনেক জায়গায় এমন কিছু কোয়েশ্চেন আছে যেগুলো তোমরা ডিরেক্টলি বইতে পাবে না, তার জন্য তোমাদের হেল্প দরকার হবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো তার জন্য আমি তো রয়েইছি, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।